স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পলাতকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সেই সাথে জুলাই গণহত্যায় যাত্রাবাড়ী থানার 4 পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায়। এই ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার মামলা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়, নিহত হয় পুলিশ সদস্যরাও। মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা, লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আবেদনে বলা হয়, এসব পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত জাকির হোসেন। এদিন এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এই দেশের যে একসময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। 18 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে 14 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে। নতুন বয়ান দেশের মানুষ আর শুনতে চায় না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা আরও বলছেন, আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে তা সুফল আনবে না। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বিএনপি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7ই নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এই সময় সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই যে অন্তর্গত একটি স্পিরিট, এই যে ইনার স্পিরিট, এই স্পিরিটটা দমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই সময় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর বিষয়ে কথা বললেও পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। এদিকে লালমনিরহাটের বড় বাড়িতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন। বিতর্কিত কাউকে উপদেষ্টা পদ যেন না দেয়া হয় সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান বিএনপি মহাসচিব। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। একই সাথে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। সচিবালয়ে এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রকল্পের কাজের ধীরগতির জন্য নানা কারণের মধ্যে রয়েছে দুর্নীতি, আবার অনেক প্রকল্প নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়, ফলে প্রকল্পের অর্থ অপচয়ের পাশাপাশি হয় অপ্রাসঙ্গিক। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হতে করা হচ্ছে নীতিমালা। যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতি মুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এই যে বাড়িয়ে দিয়ে রাখে, এইটা এসেস করার জন্য, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে 2টো প্রক্রিয়া। একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পে স্থানীয় মানুষের নেওয়া হবে মতামত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ নিয়ে প্রতিবেশী একটি দেশ এবং একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব বিষয়ে আসল ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মকর্তাদের সাথে এক সভা শেষে এই কথা বলেন তিনি। জুলাই আন্দোলনের আদর্শ ধারণ করতে মিডিয়ার সহায়তা কামনা করেন উপদেষ্টা। বিগত সরকারের সময় লুটপাট ও অনিয়ম জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানান নাহিদ ইসলাম। গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল হচ্ছে। আইন যত কম হবে গণমাধ্যম ততই শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে বিদেশি চ্যানেলের বিষয়ে নীতিমালা করা সহ বিভিন্ন বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আগামী বছর ওমর একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পাচ্ছে না বাংলা একাডেমি। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, 2023 সালের 21শে নভেম্বর তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে ওমর একুশে বইমেলা 2025 আয়োজন করতে হবে। সেক্ষেত্রে আগামী বইমেলার আয়োজন কোথায় হবে সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। গেল 1 দশক ধরে ওমর একুশে বইমেলা বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে। মেলার বেশিরভাগ স্টলের বরাদ্দও হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ। চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সে বিষয়টি আনুষ্ঠানিক বক্তব্যে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 2য় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গ্লোবাল সাউথ ফোরামভুক্ত জলবায়ুর পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় তা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে।
বুধবার জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছর বিশ্বের নানান দেশে জলবায়ু সম্মেলন বসে জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলো যেই প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা সেই অর্থই ঠিকঠাক মতো পাওয়া যায় না। এবছর বাংলাদেশ চায় প্রতিশ্রুত অর্থ যেন ঠিকঠাক মতো পাওয়া যায়, সেই প্রতিশ্রুতিটা যেন বিশ্ব নেতারা দেয় বাংলাদেশকে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে উন্নত বিশ্বের মানুষদের অভ্যাস পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। COP29-এর দ্বিতীয় দিনে তরুণদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় সময় বিকেল 5টায় অর্থনীতিতে ক্ষুদ্র কৃষকদের অংশগ্রহণ শিরোনামে এক মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। গ্রামের নারী কৃষকদের কি করে স্বাবলম্বী করেছে গ্রামীণ ব্যাংক তুলে ধরেন তা। প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নারী কৃষক বৃদ্ধি পেলেও তারাও হুমকির মুখে। ক্ষুদ্র কৃষকদের সুবিধা বৃদ্ধি করতে গ্রামীণ ব্যাংকের মতো সেবা চালু করার কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি। বর্তমান সময়ে নারী কৃষক বৃদ্ধি পেলেও তারাও রয়েছে চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থায় কৃষকদের জন্য গ্রামীণ ব্যাংক সেবা চালু হলে সবাই উপকৃত হতে পারে। প্রধান উপদেষ্টা কার্বন নিঃসরণ কমানোর কথা বলেন। উন্নত বিশ্ব কার্বন নিঃসরণ কমালে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমে আসবে, তাই সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণরাই পুরো পৃথিবীতে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে জানিয়ে তিনি আশা করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকেও দেশকে বাঁচাতে এগিয়ে আসবে তরুণরাই। পরে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী জানান, সারাদিনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে পরিবেশ রক্ষায় মিটিগেশন ও অভিযোজনের গুরুত্ব তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বছরে $120 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিল বহুজাতিক ব্যাংকগুলো। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়, যদিও এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এর আগে জলবায়ু তহবিলে পুরো বিশ্বকে অর্থায়ন করতে হবে, নইলে মানব জাতিকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি কার্বন মার্কেট পরিচালনার কাঠামোগত পদ্ধতি নিয়েও একমত হন বিশ্ব নেতারা। ইতিহাসের উষ্ণতম বছর হওয়ার পথে 2024। বিজ্ঞানীরা বলছেন, ধারণার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। তাদের আশঙ্কা, এরই মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে পৃথিবী। এমন প্রেক্ষাপটে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে একত্রিত হয়েছেন বিশ্ব নেতারা। সম্মেলনের দ্বিতীয় দিনে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বছরে $120 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দেয় বহুজাতিক ব্যাংকগুলো। যদিও প্রয়োজনের চেয়ে প্রতিশ্রুত এই অর্থ অপ্রতুল। 2030 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বছরে ওই দেশগুলোর প্রয়োজন হবে $2 ট্রিলিয়ন বেশি। তহবিলের অর্থায়ন বৃদ্ধির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবও। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার সময় ফুরিয়ে আসছে বলে সম্মেলনের প্রথম দিনই সতর্কবার্তা দেন আন্তোনিও গুতেরেস। যদিও গুতেরেসের সতর্কবার্তা শুনতে জলবায়ু সম্মেলনে উপস্থিত ছিলেন না অনেক বিশ্ব নেতাই। In our global economy, supply chain shocks raise costs everywhere. এছাড়া জলবায়ু সম্মেলনের প্রথম দিনে বৈশ্বিক কার্বন মার্কেটের একটি কাঠামো গঠনে আনুষ্ঠানিকভাবে সম্মত হয় অংশগ্রহণকারী দেশগুলো। একে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কার্বন ক্রেডিটের মান নির্ধারণের পক্ষে বিশ্ব নেতাদের সমর্থনের মাধ্যমে জাতিসংঘ সমর্থিত একটি কার্বন মার্কেট গঠনের পথ উন্মুক্ত হলো। কার্বন ক্রেডিটের মাধ্যমে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। বিদ্যালয়ের রাস্তা বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর সেক্রেড হার্ট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। চিত্রামোড়ের ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বলেন, 1974 সালে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সরকারি জমির কিছু অংশ যাতায়াতের অনুমতি দেওয়া হয়। বর্তমানে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 2000 শিক্ষার্থী ও অভিভাবকের যাতায়াত।
রাস্তা বন্ধ করে স্থাপনার কাজ করলে বিপাকে পড়বে শিক্ষার্থীরা, তাই রাস্তাটি বন্ধ না করার অনুরোধ জানান তারা। চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। 10 দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এই সময় তিনি বলেন, পেশাজীবীদের বিশেষ করে গণমাধ্যমে কর্মরত চিত্র সাংবাদিকের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলার ভূমিকা অনেক। এছাড়া সহকর্মীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নিয়মিত এমন আয়োজন করা উচিত বলেও মনে করেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে নবম ধাপে দেশে ফিরছে আরও 95 বাংলাদেশি। প্রতিনিধি মশিউর রহমান জানান, 12 নভেম্বর মঙ্গলবার লেবাননের রফিক হারিরি বিমানবন্দর থেকে রওনা দেবে প্রবাসীরা। দুবাই হয়ে রাতে তারা বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে দূতাবাস। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির বাংলাদেশের দূতাবাসে নিবন্ধনকৃত 1800 বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে লেবানন থেকে কয়েক ধাপে দেশে ফিরেছেন 521 বাংলাদেশি। অবশিষ্ট বাংলাদেশিদেরও দ্রুত দেশে পাঠাতে কাজ করছে দূতাবাস। সৌদি আরবে মরুভূমির বুকে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা গড়ে তুলছেন কৃষি খামার। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে খামার করে যেমন লাভবান হচ্ছেন প্রবাসীরা, তেমনি কাজের সুযোগ পাচ্ছেন অন্য বাংলাদেশিদেরও। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব পাড়ি জমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাহাঙ্গীর। শুরুতে কাজ করেন বিভিন্ন কোম্পানিতে, কৃষি খামার করে এখন তিনি সফল উদ্যোক্তা। রিয়াদ থেকে প্রায় 80 কিলোমিটার দূরের শহর আল খারিজ প্রদেশে 2 বছর আগে এই কৃষি খামার গড়ে তোলেন জাহাঙ্গীর। সিম, বেগুন, মরিচ, ঢেঁড়স ও লাউসহ নানা জাতের সবজি চাষ করে পাইকারি ও খুচরা বিক্রি করছেন সৌদি আরবের বিভিন্ন স্থানে। কৃষি ফার্মটা করার কারণে এখানে আমাদের 20 থেকে 30 জন লোকের কর্মসংস্থান হয়েছে। সর্বোচ্চ আমরা চেষ্টা করি বাংলাদেশি ভাইদের রাখার জন্য। দেশের অর্থনৈতিক যোগানের জন্য এটাও বিশেষ প্রয়োজন। জাহাঙ্গীরের খামারে কাজের সুযোগ পেয়েছেন 20 জন বাংলাদেশি। মাসে প্রত্যেকের বেতন 50 থেকে 60,000 টাকা। টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করছেন প্রবাসীরা। ভেন্ডি আছে, তার লাউ আছে, আলহামদুলিল্লাহ ফসল ভালো হচ্ছে। আমরা বাংলাদেশের 50-60,000 টাকা স্যালারি পাই। সৌদি আরবে কৃষি খামার গড়ে আকামাবিহীন বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। প্রতিনিধি কানু দত্ত জানান, জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিল্লুর রহমান জিল্লু ও সঞ্চালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও মূলধারার রাজনীতি গিয়াস আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনার পাশাপাশি বাংলাদেশে দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানান অতিথিরা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।